দর্শক এখানে দেখুন তাকে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই চাঁদাবাজির জন্য কিন্তু তার জাতীয় নাগরিক পার্টি চাঁদাবাজ, হ্যাঁ চাঁদাবাজ, ওর টাকা যাচ্ছে এবং যার কাছে যাচ্ছে 1 লক্ষ টাকা যাচ্ছিল। এদিকে এবার ফেসে গেলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, অন্যদিকে ডক্টর ইউনূসের উপরও প্রভাব পড়ে। সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে নামে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটি কঠিন পদক্ষেপ নেন, সেই পদক্ষেপ দেখে সারা বিশ্ববাসী অবাক হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কারো না কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন এবং কোনো ভিনদেশী কোনো একটা এজেন্সির হিসাবে কাজ করছেন, না হয় এ ধরনের আচরণ কোনো একটি পরিকল্পনা নিয়ে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই লোকটিকে কেউ না কেউ মাঠে নামিয়েছে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক যিনি হাসনাত আব্দুল্লাহ, তার নামে একটা অভিযোগ এসেছে তিনি রাজধানীর একটি হাসপাতাল ভেঙে গুড়িয়ে দেওয়ার হুমকি। বাংলাদেশে কি আদৌ কোনো সরকার আছে? এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরো বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল, অনেক আশা প্রত্যাশা, মুখরোচক কথাবার্তা, আগামী দিনে অনেক কিছু দ্বারা বদলাবে, পরিবর্তন করবে, এই স্বপ্ন নিয়ে যে দলটা যাত্রা করেছে, আত্মপ্রকাশের দিন প্রথম একটা হোঁচট খেয়েছে। আজকে সাংবাদিক ইলিয়াস যে ক্ষোভটা ছাড়ছেন, এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, বাংলাদেশের এখন সবচেয়ে আন্তর্জাতিক পর্যায়ে বড় ভয় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে, যে ডোনাল্ড ট্রাম্প কোন অবস্থান নেন বাংলাদেশ বিষয়ে। আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন চাঁদা চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে একদম গুমুর ফাঁস করে দেবো, একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, একদম প্রমাণ সহকারে কথা হবে, একদম প্রমাণ সহকারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরো একটা খুশির খবর। দিন শেষে ঘুম ভেঙেছে আমাদের। নেতা হইতে গেলে, মানে বড় মাপের নেতা হইতে গেলে ছোটখাটো কর্মী টর্মী এগুলার থাপড়াইয়া মাইরা কোনো আসলে ফায়দা হয় না। বড় সড়ক রুই কাতলা একটারে মনে করলা কিসলে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। হঠাৎ করে দেশে কি শুরু হলো, কি হচ্ছে সারা দেশে, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকে প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বলাচ্ছেন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। এই প্রশ্ন আস্তে আস্তে প্রকট হয়ে উঠছে। যখন দীর্ঘ সময় যাবার পর সরকারকে আরো বেশি শক্তিশালী হয়ে উঠতে আমরা দেখার কথা ছিল, যখন এই সরকারের অথরিটি তার বিভিন্ন জায়গায় তার প্রভাব আরো বেশি দেখানোর কথা ছিল, সেখানে সরকার ক্রমেই মনে হচ্ছে তার অথরিটি থেকে সরে আসছে। এবং এই প্রশ্ন তৈরি করার, এই প্রশ্ন জিজ্ঞেস করার পরিস্থিতি তারাই তৈরি করে দিচ্ছেন যে বাংলাদেশে কি আদৌ সরকার আছে। এই ঢাকা শহরে গুলশানের মতো অভিজাত এলাকায় গতকাল রাতে যা হয়েছে, মবের যে তাণ্ডব হয়েছে, এটার পর বাংলাদেশকে আসলে মবের মুলুক যদি কেউ বলে খুব অত্যুক্তি হয় না। আমরা নিশ্চয়ই দেখেছি জনাব এইচ.টি. ইমাম, আওয়ামী লীগের অত্যন্ত পাওয়ারফুল শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, তার সন্তান, তার ছেলে তানভীর ইমাম সম্ভবত তার নাম, তার বাড়ি মনে করে, কারণ আমি পরবর্তীতে রিপোর্ট পড়তে গিয়ে দেখলাম যেটা আদৌ তার বাড়ি নন এবং উনি এখানে থাকেন না। ইনফ্যাক্ট তার বাড়ি হলেও বাকি, যেভাবে ঘোষণা দিয়ে অন ক্যামেরা কথা বলে তাণ্ডব চালানো হয়েছে, তারপর বাংলাদেশে আদৌ আর সরকার আছে কিনা এই প্রশ্ন আসতেই পারে। আমি জানি না সরকারের মনে কি আছে, এবং প্রায় আমার ইদানিং মনে হয় কোনো একটা চক্রান্ত হচ্ছে যার সাথে ইভেন সরকারও জড়িত কিনা, সরকারের অন্তত একটা অংশ। আমি একটা রিপোর্ট পড়ি, বিডি নিউজ খুব বিস্তারিত একটা রিপোর্ট করেছে। সেখানে এরকমভাবে লেখা আছে, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের এক বাড়িতে তল্লাশির নামে মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েছে একদল ব্যক্তি, যাদের দাবি ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের। ওই বাড়িতে অবৈধ অস্ত্র ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে, এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা। এবং যখন তারা তল্লাশি করার আগে ঘিরে রাখছেন, অনেক মিডিয়াতে নিউজ এসছে ছাত্র জনতা ঘিরে রেখেছে। মানে ছাত্র জনতার নাম দিয়ে যে কেউ যে কোনো কিছু এখন বাংলাদেশে করে ফেলার ক্ষমতা রাখেন, নিশ্চয়ই রাখেন। আমাকে বা অন্য কাউকে তাদের পছন্দ যদি না হয় কখনো, ছাত্র জনতা নাম দিয়ে বলছি, যে কেউ তার উপরে যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন। পরিস্থিতি এখন সেই দিকে আছে। এবং দেয়ার আর সাম পিপল,
এদেরকে মব বলতেও তাদের গায়ে লাগে, তারা প্রতিবাদ করেন, এরা বিপ্লবী সোকল্ড। বাংলাদেশে বিপ্লব হয়ই নাই, কিন্তু তাদেরকে বিপ্লবী এবং তাদেরকে বিপ্লবী বলে যে কোনো কিছু করার সার্টিফিকেট দেয়া কিছু লোকজন আছে, তাদের প্রশ্রয়ই এগুলো হয়। ইনডিরেক্ট, কাউকে হয়তো ডিরেক্টলি দেন, কাউকে ইনডিরেক্টলি দেন, কারণ মবকে বিপ্লবী বলতে হবে, এই ন্যারেটিভ আছে বাজারে। এখানে মজার ব্যাপার হচ্ছে এটা যে গুলশান থানার পরিদর্শক মুখলেসুর রহমান বলছেন যে এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি। বাড়িতে টাকা অস্ত্র আছে অভিযোগ করে কিছু আজকে ছাত্র পরিচয় কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে। আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্রও ছিল। মানে পুলিশের কর্মকর্তার ভাষ্য অনুযায়ী ছাত্র না অছাত্র এটার একটা ফ্যাক্টর, মানে বাংলাদেশ এখন কোন জায়গায় চলে গেছে। তাহলে ছাত্র নাম দিয়ে যে কোনো কিছু করা যাবে, অছাত্র হলে সমস্যা আছে, অন্তত পুলিশের ইন্সপেক্টরের ভাষ্যে তাই মনে হচ্ছে। আসার পর আবার তারা যাওয়ার পর মানে তারা যখন ওখানে পৌঁছেন পুলিশ, তখন তারা মিছিল করতে করতে বেরিয়ে যায় সবার চোখের সামনে। কয়েকটা মিডিয়াতে চেহারা দেখা গেছে এবং একটা মিডিয়াতে এক ভদ্রলোক দীর্ঘ সময় কথা বলেছেন। তিনি কেন গেছেন, তিনি কি করছেন, কি করবেন, সব কিছু সবিস্তারে বয়ান করেছেন মিডিয়ার সামনে। যত জানা যায় মিডিয়াকে তারা জানিয়েছিলেন। তারপরে বলা হচ্ছে বাড়ির সামনে লোকজন 12টার দিকে জাতীয়তাবাদী কেন্দ্রীয় চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে জড়ো হয়ে তারা দাবি করতে থাকেন। মানে জাতীয়তাবাদী ধরানো করা হচ্ছে বিএনপির সাথে কোনোভাবে সম্পৃক্ত, কিন্তু কেন্দ্রীয় চালক দল। আমি আশা করি বিএনপি এই ভদ্রলোকের ব্যাপারে খুব তড়িৎ ব্যবস্থা নেবে। তিনি বলছেন ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে তানভীর ইমামের সেখানে বিপুল অস্ত্র ঢুকিয়ে রাখা হয়েছে এমন তথ্য পাওয়ার কথা বলা হচ্ছে। ফেসবুকে তারা দেখা হচ্ছে আওয়ামী লীগের দালাল বলা হচ্ছে। সেখানে ঢুকে পড়া এক তরুণ নিজকে শাকিল আহমেদ পরিচয় দিয়ে বলেন তারা স্থানীয় বাসিন্দা। ওই বাড়িতে তানভীর ইমামের মেয়ে আছে যার বিরুদ্ধে মামলা হয়েছে এমন খবর তাদের কাছে ছিল। বাড়িতে অনেক অবৈধ জিনিসপত্র ছিল বলে তাদের কাছে অভিযোগ ইত্যাদি ইত্যাদি। এবং তারা জানিয়েছেন, তারা পুলিশকেও, আমি অন রেকর্ড একজনকে কথা বলতে দেখেছি যে তারা পুলিশকেও জানিয়েছেন, পুলিশ নাকি বলেছে তারা এখানে আসবে না বা আসার ব্যাপারে তাদের কিছুটা দেরি বা গড়িমসি দেখে তারা ঢুকে পড়ছেন। মানে খেয়াল করি বাংলাদেশ ঠিক এখন কোন জায়গায় আছে, কোন জায়গায় যাচ্ছে। পুলিশকে জানানোর প্রয়োজন। সাংবাদিক জিজ্ঞেস করছিলেন তাকে, এটি স্বাভাবিক ছিল, যেহেতু পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তাই আমরা ঢুকে পড়ে এখানে তছনছ করে ফেলেছি, ভেঙে চুরে ফেলেছি। আমি শুরুতে যে কথাটা বলছিলাম, ধরে নিলাম এটা তানভীর ইমামের বাড়ি এবং আমরা এর মধ্যে পত্রিকায় নিউজ আসতে দেখেছি যে তানভীর ইমাম এবং তার স্ত্রী এবং কন্যাদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। এদের বিভৎস দুর্নীতি আছে। উনি তথাকথিত আওয়ামী লীগের সময়কার তথাকথিত সংসদ সদস্য ছিলেন। আওয়ামী লীগের এই লেভেলের লোক বিভৎস দুর্নীতিবাজ এবং আরো অনেক ক্রাইমের সাথে জড়িত না এটা আমরা মনেই করি না, তারা সব কিছুর সাথে জড়িত। সুতরাং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের সুবিচার হলেও তাদের বড় বড় শাস্তি হবে, এটাই আমরা ধারণা করতে পারি প্রাথমিকভাবে। তারপরও যদি এটা তার বাড়িও হয়ে থাকতো, তার বাড়িতে পুলিশ যদি আসতে নাও চাইতো, তাদের কাছে এসব গোপন খবর থাকার পরও এসব লোকজন গিয়ে ছাত্র জনতা নাম দিয়ে এসব করার অধিকার কি রাখে? মজার ব্যাপার, পুলিশকে জানানো হচ্ছে মিডিয়া আছে, মিডিয়া লাইভ করছে, পুলিশ গেছে, এরপর সেনাবাহিনীও গেছে, তাদের সামনে দিয়ে লোকজন বেরিয়ে যায় যারা এই তাণ্ডব ঘটিয়েছে। একজন মানুষকেও তো গ্রেফতার করা হয় নাই, একজন মানুষকেও না। মানে আমি জানি না সরকারের মনে আসলে কি আছে। আমি গতকালই একটা টক শোতে অ্যাঙ্কার আমাকে এই প্রশ্নটা করছিলেন যে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না। গতকাল এখানে কি অনেক বেশি মানুষ ছিল, বা এটা কখনো কখনো মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এক ধরনের ধর্মীয় সেন্সিটিভিটি আছে বলে সরকার মনে করে, যেমন মাজারে হামলার ক্ষেত্রে সেটা সরকার এইটাকে গুরুত্ব দেখাতে গিয়ে সরকার এক ধরনের গড়িমসি করছে। যদিও একটা সরকার যদি এসব ক্ষেত্রে ব্যবস্থা না নিয়ে থাকে, সে সরকারই থাকে না, সে সরকারই থাকে না। একজন না 100 জন মানুষের অধিকার, সেটা প্রশ্নই নেই। একটা রাষ্ট্রের, একটা সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করা। কিন্তু এখানে তো এমন কোনো বিষয়ও ছিল না। নাকি এখানে এইচটি ইমামের ছেলের বাড়ি, এটা যদি অন্যায়ভাবে কেউ ভাঙচুর করতে আসে, সেটা ঠেকাতে গেলেও সরকার ভয় করছে মব আরো বিভিন্ন জায়গায় তৈরি হবে এবং সরকার বিপদে পড়বে। তাহলে সরকার থাকছে কেন? আসলে সরকার থাকছে কেন? এবং আবারও বলছি স্পষ্টভাবে যে কেউ, প্রচুর ফুটেজ পাওয়া যাচ্ছে, আপনারা দেখুন, বুক ফুলিয়ে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলছে, তারা কেন এগুলো করছে। শুরুর দিকে একটা কথা বলেছিলাম, ইদানিং এখন আরেক ফেনোমেনন তৈরি হয়েছে। দেয়ার আর সাম পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা মব শব্দটা আর পছন্দ করছে না।
শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থানের সময় যারা মাঠে দাঁড়িয়েছেন তাদেরকে আওয়ামী লীগের কিছু লোকজন যারা পতিত স্বৈরাচারের হালুয়া রুটির ভাগ পেয়েছেন তারা মব বলতে চান। আমরা কোনোভাবেই সেটা মব বলি না, তারা অভ্যুত্থানকারী। কেউ কেউ, যেটাকে আমি সঠিক মনে করি না, কেউ কেউ তাদেরকে বিপ্লবীও বলেন, ফাইন। আর আমাকে কাকে মগ বলছি টলছি ওইসব শেখ হাসিনার বিরুদ্ধে ফাইটের আলাপ আমার সামনে আনবেন না প্লিজ প্লিজ। একটু হয়তো অহংকারী শোনায়, তারপরও বলছি শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা আমার কাছে এসে গল্প বললেন না। সেই সময় যে মানুষগুলো মব নন, যারা অভ্যুত্থানকারী, যে মানুষের ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন, সেই মানুষও যদি কেউ কোনোদিন এইচটি ইমামের বাড়িতে আমাদের তথাকথিত যে এদেরকে আমরা মানে মব বলার চেষ্টা করছি, মানে কেউ কেউ যাদেরকে বিপ্লবী বলছেন, বিপ্লবীদেরকে তথাকথিতই মনে করি, তারা বিপ্লবী নন, আবারও বলছি। সো এই বিপ্লবীরাও যদি কেউ এসে, যারা সিগনিফিক্যান্ট ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার সময়, তারাও এসে কেউ যদি এই বাড়ি ভাঙতেন, এটাকে আমি মব বলতাম, এটা মব। সুতরাং কোনো একদিন অভ্যুত্থান করেছি, বিপ্লব করেছি, তাদের ভাষায় যদি হয়েও থাকে, তিনি মব হয়ে উঠতে পারেন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে এবং পরিস্থিতিতে। এই মুহূর্তে আমাদের সরকার ক্ষমতায় আছে। শেখ হাসিনাকে খেদিয়ে আমরা ভারতে বিদায় করার পর আমাদের সরকার ক্ষমতায় আছে। আমাদের সরকারের ইনএফিসিয়েন্সি থাকতে পারে, কিন্তু কখনোই আমরা এই কাজগুলো করতে পারি না। এটা করা মানেই আসলে সরকারকে আন্ডারমাইন করা, এবং সরকার নিজেও হয়তো টের পাচ্ছে না। এসব ক্ষেত্রে নীরব থেকে সরকার আসলে তার অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলছে। একটা রাষ্ট্রে এরকম ঘটনা ঘটতে পারে না। 32 নম্বরের পর যখন একটার পর একটা 35টা জেলায় বিভিন্ন আওয়ামী লীগের নেতাদের বাড়ি ভাঙচুর হয়েছে, তখনও বলেছিলাম এটা সরকারের এক্সিস্টেন্সকেই প্রশ্নের মুখে ফেলে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি যে কেউ কেউ চাইছে তো দেশে সরকার নেই, সরকার এফেক্টিভ না, সরকারের লিস্ট কোনো অথরিটি নেই, এটা প্রমাণ করতে, সো দ্যাট এখানে অন্য একটা কিছু আনার চেষ্টা করা যায়, অন্য একটা কিছু আসতে বাধ্য করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার নিজেও কি তা চায়? যদি না চায়, সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ আমরা কেন দেখছি না? ছাত্র জনতা নাম দিয়ে, ওর নাম দিয়ে, সেই নাম দিয়ে যা তা করে ফেলা যায়, যা তা ঘটিয়ে ফেলা যায়, সরকার তো পদক্ষেপ নেয় না। এখানে ঢাকার বুকে গুলশানের মতো জায়গায়, এবং আমরা নিশ্চিত থাকতে পারি গুলশানের মতো জায়গায় যখন এই ঘটনা ঘটে, খুবই বদনাম, একদম পচা ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে। এনসিপি জাতীয় নাগরিক পার্টি চাঁদাবাজ। চাঁদাবাজ কেন কথাটা বললাম শুনা বলতেছি না, আমি একটা ভিডিও দেখছি ভাই, কারো হাতে ক্যামেরা লো অ্যাঙ্গেলে, ওইখানে একটা ছেলে, ওই ছেলের নাম নাকি নাহিদ, রংপুর সাইডের ঘটনা। ওর টাকা চাচ্ছে, এবং যার কাছে চাচ্ছে 1 লক্ষ টাকা চাচ্ছিল। ওই লোক ভাই বান্দর কম না, ভিডিও তো করতেছে বলতেছে যে না 5,000 টাকা দিতে পারো। দেখছেন কোথায় 1 লাখ, কোথায় 5,000, মানে চাঁদাবাজরা যে ফকির এটাই বুঝাইছে, যে ভিক্ষার মতো 1 লাখের জায়গায় 5,000। আবার সে যুক্তি দিতেছিল, ওই নাহিদ, ওই ছেলেটা জানি না কি নাম, ওই পাজি যুক্তি দিতেছে, কেন অমুক তমুক বড় বড় নাম নিতেছিল, বুঝছেন, তাদের ম্যানেজ করতে হয়, তারা বড় ভাই। আসলে হলো চাঁদাবাজ, বুঝছেন, চাঁদাবাজ, আসলে চাঁদাবাজ। এই যে দলই যাক না কেন, এটাই তার পেশা। এর কঠিন বিচার করেন, এটা আপনাদের বদনাম তো ভাই, এটা আপনাদের বদনাম। এটা কি মাইনা নেওয়া যায় যে আপনার দলের মধ্যে চাঁদাবাজ আছে? এটা সত্য না মিথ্যা খুব তাড়াতাড়ি মিডিয়ার সামনে প্রকাশ করতে হবে। আরেকটা জিনিস প্রকাশ করতে হবে, সেটা হলো গে আপনাদের মধ্যে সমকামী আছে একজন, সমকামী, তার নাম সামনে চলে আসছে। খুবই বদনাম, একদম পচা ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে। পচা ইলিশের গন্ধ পাচ্ছি আমি। তাড়াতাড়ি এটাকে বাদ দিতে হবে। আপনারা স্ট্যাটাস দিয়া সরি বলছেন এবং এমন কথা বলছেন, বড় ভাইদের কাছে শিখতে চাই, ভুল করলে ভুল শুধরাই দিবেন। এটাই ভুল, যে ভুল শুধরাইবার কথা কইছেন এটাই ভুল। এটা কেমনে ঢুকে গেছে আমি জানি, কেমনে ঢুকে গেছে একটু আন্দাজ করতে পারি। ওই লোকটা এই যে জুলাই আগস্টে এদেরকে না বাঁচাইছিল, জায়গা দিছিল, সেফ হাউস দিছিল। এদেরকে যখন গোয়েন্দারা খুঁজতেছিল, তাদের কিছু মানুষকে সে সেফ হাউসের জায়গা দিছিল, ওই থেকে তাকে নেওয়া হয়েছে। কিন্তু এখানে নেওয়া যাবে না, কারণ আপনারা বলছেন ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ মানে কি? ইনকলাব মানে কি? ইনকলাব মানে বিপ্লব, এটা একটা আরবি শব্দ। ইনকলাব বিপ্লব, আর জিন্দাবাদ উর্দু পাকিস্তানি। অভিনন্দন। জিন্দাবাদ মানে অভিনন্দন।
বিপ্লব অভিনন্দন, অথবা বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক। কিন্তু কিভাবে দীর্ঘজীবী করবেন? এভাবে এই গেটে ঢুকায়া? না 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 না, বাদ দিতে হবে, বাদ দিতে হবে। তার যতই অবদান থাকুক তাকে বুঝছেন দূরে রাখতে হবে, কারণ ইনকলাব জিন্দাবাদ বলছেন। আরেকটা কথা বলছেন, ইমাম, হ্যাঁ, নাহিদ ইসলামকে ইমাম হিসাবে সামনে নিয়ে আসছেন আপনারা, মানে নেতৃত্ব যে দিবে, নেতা যে, সেই তো ইমাম। তাহলে যাকে ইমাম বলে সম্বোধন করলেন, ওইখানে তো ভাই চাঁদাবাজি, এই যে সমকামী, এইসব এলাও না, একদমই না, হ্যাঁ একদমই না, এটা বাদ দিতে হবে। আরেকটা ব্যাপার, ওই যে আপনাদের জনসভায় কত লোক আসছে, এটা তো কথা চলতেছেই এখন রানিং, কত লোক আসছে, কত টাকা খরচ করলেন, এইটা জবাব চায়। কিছু লোকের তো ঘুম হারাম, যে কোনো টক শোতে যাইতেছে ওই একই কথা, এত টাকা কই পাইলো, এত টাকা কই পাইলো, এত টাকা কই পাইলো, ওইটার সাথে ওই যে চাঁদাবাজরাই না মিলাইতেছে। তার মানে কি এভাবে চাঁদাবাজি করছেন আপনারা? ওই রূপায়ণ টাওয়ারে যে অফিস নিছেন, ও অফিসের ভাড়া কত, কিভাবে নিছেন, ওইটা একটা প্রশ্ন। এইসব বুদ্ধিজীবীদের তারা জানতে চায়, তাদেরকে জানা দেন, তাদের ঘুম হারাম হয়ে গেছে, তো তাদেরকে তাড়াতাড়ি শান্তি দেন। ওদের মনের মধ্যে একটাই প্রশ্ন, এত টাকা কই পাইলো, ওইটারও জবাব দিয়া দেন, নাইলে ওই যে চাঁদাবাজ বলবে আর ওই যে গে বলবে। আরেকটা ব্যাপার যেটা আমি বুঝতেছি, এটা আমি অন্যভাবে নিতে চাই, যে 5টা বাস ওই যে পিরোজপুর, জায়েদ খানের দেশ, ওইখানে গেছিলাম, হ্যাঁ, অন্তর্জালা ছবিটা ওইখানে বানাইছিলাম। তো ওই জায়েদ খানের দেশে আমি দেখছি, ওইখানে ভাই বুঝছেন অনেক ইসলামিক মাইন্ডের মানুষ আছে। হ্যাঁ, মসজিদে যখন আজান দিত না, তখন আমি শুটিং বন্ধ রাখতাম, সবাই নামাজে চলে যাইতো, আমরাও যাইতাম। এখন ওইখান থেকে কেউ একজন 5টা বাস রিকুইজিশন করাইছে পুলিশকে দিয়া, মানে ডিসি সাহেবকে বইলা। রিকুইজিশন মানে রাস্তা থেকে ধরা, সোজা কথা, যে এই বাস তুমি আমার ডিউটি করতে হবে এখন এত ঘন্টা, হ্যাঁ এইটা করতে হবে, এবং তাদেরকে তেল দিতে হয়, খাওয়া খরচাও দেয়। কিন্তু ওই 5টা বাস এখানে পাঠাইছে ওদের লোকজন নিয়ে। ওরা ব্যাখ্যা দিতে চাইছে অনেকে যে যারা পঙ্গু ছিল তাদের জন্য নেওয়া হয়েছে। আমি ব্যাপারটা অন্যভাবে দেখতে চাই। সবাই যেটা বলতেছেন এটা ঠিক আছে আপনাদের কথা, যে ওরা সরকারের ভিতর থেকে সুযোগ সুবিধা নিতেছে, এটাই সেই প্রমাণ। 5টা বাস পিরোজপুর থেকে এখানে আসছে, আবার গেছে, এটাই প্রমাণ, সত্যি এটাই প্রমাণ। কিন্তু আমি ভিন্ন চোখে দেখতে চাই, সেটা এভাবে বিচার করতে চাই যে এই যে ছাত্র জনতা যে দল করলো, জাতীয় নাগরিক কমিটি, এনসিপি, তাদের শিকড় অনেক দূর গজাইছে, হ্যাঁ অনেক দূর গজাইছে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশে নতুন রাজনৈতিক দল। অনেক আশা প্রত্যাশা, মুখরোচক কথাবার্তা, আগামী দিনে অনেক কিছু তারা বদলাবে, পরিবর্তন করবে, এই স্বপ্ন নিয়ে যে দলটা যাত্রা করেছে, আত্মপ্রকাশের দিন প্রথম একটা হোঁচট খেয়েছে। 3 থেকে 5 লক্ষ মানুষের সমাবেশ করানোর কথা থাকলেও 50,000 মানুষও ওই দিন উপস্থিত হয়নি। অপরদিকে সরকারি বাস ব্যবহার করে নিজেদের সমাবেশকে একটু লোকবহুল দেখানোর চেষ্টা করেছিল জাতীয় নাগরিক পার্টি। এর পাশাপাশি এই দলটাকে সবচেয়ে বেশি সাপোর্ট করা যে 2জন মানুষ, এর মধ্যে হচ্ছেন একজন সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য। আজকে সাংবাদিক ইলিয়াস যে ক্ষোভটা ঝাড়ছেন, এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, আগামী দিনের রাজনীতিতে এই জাতীয় নাগরিক কমিটির জন্য ইনফ্লুয়েন্স হিসাবে কাজ করার মতো লোকের সংখ্যা কমতে যাচ্ছে। কারণ সাংবাদিক ইলিয়াস এই দলটার আত্মপ্রকাশ এবং তাদের যে অ্যাক্টিভিটিস, কোথাও না কোথাও তিনি পছন্দ করছেন না। আর প্রথম তিনি একমাত্র ব্যক্তি যিনি দুঃসাহস দেখিয়েছেন এটা ব্যঙ্গাত্মক শব্দ হিসাবে তাদের পার্টির নামটারে তিনি দিয়েছেন ওয়াও বাংলাদেশ, ওয়াও পার্টি। মানে ওয়াও পার্টি, পার্টিটার নাম দিয়েছে কি, জাতীয় নাগরিক পার্টির নাম হচ্ছে ওয়াও পার্টি। কেন সাংবাদিক ইলিয়াস এই বক্তব্য হঠাৎ করে দিলেন, বা ছাত্রদের এই ইস্যুগুলোতে তিনি অনেকটা ক্ষিপ্ত। তিনি বলছেন যে দলের উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাঈদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়নি, অথচ দলে একাধিক শওকত আলী আছে। জাতীয় নাগরিক পার্টিতে প্রথম দিন যে ভুলটা করছে, আমিও বলছি যে এরা আগামী দিনে এই মানুষগুলোর প্রতি সহমর্মিতা দেখাবে, আহতদের প্রতি তারা ভালোবাসা দেখাবে। প্রথম দিনে তো আবু সাঈদের ইস্যুতে ধাক্কা খেয়ে গেছে, এটাতে অনেকটা জনপ্রিয়তা কমছে এই পার্টিটার। কারণ তারা নিজেরা পদ সমঝোতা, কে কোন পদে বসবে, আগামী দিনে কে প্রধানমন্ত্রী হবে, এগুলা নিয়ে নিজেরা লাগালাগির মধ্যে
গুরুত্বপূর্ণ একটা ভুল করছে, সাইদের পরিবারকে দাওয়াত না দেওয়া, যেটা নিয়ে প্রতিক্রিয়া ইলিয়াস হোসেন দেখিয়েছেন। তিনি বলছেন যে মনে মনে যদি বাইরের কোন দেশের শয়তানি বাস্তবায়নের চিন্তা থাকে, মানে বুঝতে পারছেন যে পার্টিটার প্রতি কি পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে, আমজনতারও হয়েছে, আমজনতারও। তো তার বক্তব্য হচ্ছে মনে মনে যদি এই পার্টি বাহিরের কোন দেশের, হতে পারে ভারত, পাকিস্তান অথবা সামহাউ থাকে, তাহলে বাংলাদেশে, তাহলে তাদেরকে বাংলাদেশ যাত্রা পার্টি বানিয়ে দেওয়া হবে। আপনি বুঝতে পারছেন যে এই বক্তব্য দেওয়ার মতন অন্য কারো সাহস নাই। এখন কেন শওকত আলীর কথা বলা হয়েছে আসুন দেখি। এখানে শওকত আলীর একটা কমেন্ট, LGQBT, আপনাদের খেয়াল থাকার কথা, সমকামী যে ইস্যুটা, সেই ইস্যুটাতে একটা অবস্থান নিয়েছেন শওকত আলী। তিনি লিখছেন, জুলাই আন্দোলনে যখন ছাত্রদের পক্ষ হয়ে শিক্ষক নেটওয়ার্ক রাস্তায় নামছিল, সামিনা লুৎফার থানায় গিয়ে ছাত্রদের ছাড়িয়ে আনছিল, পুলিশের সাথে জোরাজুরি করে মিছিল মিটিং করছিল আন্দোলনের পক্ষে, তখন আহমদুল্লাহ সাহেব বা অন্যান্য শায়কদের ভূমিকা কি ছিল জানতে চাই, জানার জন্য পোস্ট দিছি, কেউ জানলে জানাইয়েন। মানে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ভালোবাসার মানুষ শায়ক আহমেদুল্লাহ, ওনাকে খোঁচামাইরা এই শওকত আলী একটা স্ট্যাটাস দিয়েছে। তারপরে সে আপনার আরেকটা স্ট্যাটাস দিয়েছে, এটা ছিল জানুয়ারি 22, 2024-এর। বর্তমান কারিকুলাম নিয়ে অনেক লেখালেখি করেছি, এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কিন্তু যেই ইস্যুতে হইচই সেটা মানে বুঝতেছি না। যেই গল্পের কথা বলা হচ্ছে সেই গল্পটা দেখলাম হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। আপনারা যারা হইচই করতেছেন একটু বুঝিয়ে বলবেন কি ঠিক প্রবলেমটা কোথায়? হিজড়াটা কি মানুষ না? আপনাদের খেয়াল থাকার কথা যে শরীফ থেকে শরীফা, এখানে হিজড়াদেরকে কানেক্ট করার ট্রাই করা হয়েছে, বিষয়টা ছিল ট্রান্সজেন্ডার যারা, তাদের ইস্যুতে। তার মানে এই শওকত আলী আপনার একজন আগাগোড়া লেসবিয়ান টাইপের ক্যারেক্টার, আর এই ক্যারেক্টার গুলা জাতীয় নাগরিক পার্টিতে ঢুকছে। বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে এই জাতীয় নাগরিক পার্টির ফান্ডিং এর ইস্যুতে এরা একটা ভূমিকা রাখছে। আর এটা নিয়েই সাংবাদিক ইলিয়াস ছাত্রদের দলের ধাঁচিয়ে উড়াই দিচ্ছেন, ওয়াও পার্টি বাংলাদেশ যাত্রা পার্টি বানাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আসলে ছাত্রদের এই পার্টিটা খুব যে গ্রহণযোগ্য অবস্থায় কারোর কাছে গেছে তা কিন্তু না। বেসরকারিরা সরে গেছে, বৈষম্য বিরোধীদের সাথে এখানে ঝামেলা আছে, ঢাবি কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। আগামী দিনে ভোটের মাঠে অনেক ধরনের ঝামেলায় পড়বে, বিশেষ করে সাংবাদিক ইলিয়াসের মতন মানুষ যদি বিপরীতে চলে যান, অলরেডি গেছেন। ছাত্রলীগ করা ছেলেটাও যখন বলে যে আমি শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশে কোনো নির্বাচন আশা করতে পারি না, তখন আসলে সৈয়দ আশরাফ সাহেবের কথা স্মরণ হয়ে যায় যে উনি বলেছিল যে আওয়ামী লীগের কোনো কর্মী যদি ব্যথা পায় সেটি আমি অনুভব করি। এই ছাত্রলীগে যেমন আপনার বীর সেনানীর জন্ম হয়, ঠিক তেমনি এই ছাত্রলীগ থেকে আপনার মির্জাফরের কিন্তু তৈরি হয়। ঠিক এরকম একটি মির্জাফর হচ্ছে আপনার সেই সার্জিস আলম, যে কিনা বলেছে যে 22 বছরের স্বপ্ন পূরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সান্নিধ্যে এসে। এখানে কিন্তু বিপি নূরের ছবিও কিন্তু রয়েছে, বিশেষ করে গোলাম রব্বানির সাথেও কিন্তু তার ছবি রয়েছে, এবং কি সে অ্যাক্টিভ ছাত্রলীগ করত। কিন্তু তাদের মতো দেশ বিরোধীরা, বা আসলে আমি তাকে এটা বলবো না, কারণ সে এই আন্দোলনের মূল ফ্রন্টে কিন্তু ছিল না। অনেকে বলে যে তারা আন্দোলন বিক্রি করে দিছে, ছাত্রলীগ তাদেরকে ঢুকাইছে আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য, এখন তারা নেতা হয়ে গেছে। আসলে কিন্তু মাইনকার চিপার মধ্যে এটা এরকমই হয়ে গেছে, কিন্তু তারা যে মির্জাফরি করছে এটা একদম ক্লিয়ার, এখানে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই। অথচ তার বাবাও কিন্তু আওয়ামী লীগ করতো, 4 তারিখও তার বাবা আওয়ামী লীগ করতো, এটাই সত্য। অথচ তারাই কিন্তু এই রাষ্ট্র নিয়ে এখন ছিনিমিনি খেলতেছে। আমি যদি মনে করি যে ছাত্রলীগ করার অপরাধে সর্বপ্রথম তাকে গণপিটুনি দিতে হবে, এটা রাইট রয়েছে, কারণ সে তো ছাত্রলীগ করতো, মানে 5 তারিখের আগেও সে ছাত্রলীগ করতো। এখন যদি বলেন যে সে তো আন্দোলন করছে, সমন্বয়ক ছিল, তাহলে আমি বলবো কি যে সে তো আপনার এই আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য ঢুকাইছে। এগুলো তো যারা সাংবাদিক তারা বলে, বা এটি অনেকে বলে যে তাদেরকে এই আন্দোলনে ঢুকানো হয়েছে এই আন্দোলন পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে কি হচ্ছে, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কিনা। এখন তারাই সেটার মধ্যে কি খপ্পরে পড়ে তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এটা কিন্তু আপনি করতে পারেন না। ছাত্রলীগ হলে যে আপনার গণপিটুনি দিতে হবে, তাহলে সর্বপ্রথম তাকে দিতে হবে, সেও তো ছাত্রলীগ করতো। এবং কি শেখ হাসিনার সাথে তার ছবি রয়েছে, এটি প্রমাণ আছে ভাই, এগুলো অহরহ প্রমাণ আছে।
যারা কিনা আপনার এগুলো বলেন না, একটু ভেবে চিনতে তারপর বললেন। তারা যে ইতিমধ্যে দেশকে নিয়ে মির্জাফরি করছে, দেশের জনগণের সাথে তারা যে প্রতারণা করছে, এটাই সত্য দিন শেষে। এটা আপনাকে মানতে হবে, এটা আপনাকে অবশ্যই মানতে হবে। আজকে যারা বলে যে শেখ হাসিনার ফাঁসি চাই, অথচ একটা সময় শেখ হাসিনার সান্নিধ্যে গিয়ে তারা আপনার বলছিল যে আমরা 22 বছরের স্বপ্ন পূরণ হয়েছে। তার বয়সটা কত? সার্জিসের বয়স কিন্তু আমার সম পরিমাণ বয়স। তো যাই হোক, এগুলো আপনার ছাত্রলীগ থেকে তৈরি হয়। এইগুলো হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে ছাত্রলীগের যেই মেন প্রধান যারা ছিল তাদের গাফিলতির কারণে এরকম মির্জাফর ছাত্রলীগ থেকে তৈরি হয়েছে। যদি ছাত্রলীগের যারা প্রধান ছিল, সভাপতি, সেক্রেটারি, তারা যদি পর্যবেক্ষণ করত, এত বড় একটা এশিয়ার সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন, ছাত্র রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এগুলোর মধ্যে মির্জাফররা তোমার গাপটি মেরে, মানে আপনার গাপটি মেরে বসেছিল। এবং কি এই সরকারের পতনের জন্য তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, যেরকম আমেরিকা বলতেছে যারা তারা $29 মিলিয়ন ব্যয় করেছে, তার মানে এই টাকার ভাগ তারাও পাইছে। তলে তলে গিয়ে দেখবেন যে এই যে মেটিকুলাস ডিজাইন সাজিয়েছে, এই ছাত্রলীগের ভিতর থেকে কিন্তু অনেকে টাকা দিয়ে কিনছে, কিনা তারপরে এই কাজগুলো করাইছে। অনেকে ছাত্রলীগে আপনার পদ নিয়ে বসেছিল, যারা আপনার ইসলামী ছাত্র শিবির করতো, তারা ছাত্রলীগের লঙ্গির তল থেকে বের হয়েছে 5 তারিখের পরে, যে আমরা ছাত্রলীগ করতাম আগে। তার মানে কি এগুলা মুনাফিকি না? এগুলাকে বলা হয় গুপ্তভাবে রাজনীতি করা। এই দেশে আপনি রাজনীতি করলে প্রকাশ্যে করবেন, ওপেনে করবেন, এরকম কেন করবেন আপনি? এটা আপনার রাইট নাই বাংলাদেশে, কিন্তু আপনারা তো করছেন এগুলো। তার মানে কি ছাত্রলীগ যেই অপরাধী, আপনারাও সেম সমান অপরাধী। ছাত্রলীগের বিচার হলে আপনাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, এটাই সত্য বাস্তব। দিন শেষে এটা যারা মানে বুদ্ধিমান মানুষ, যারা কিনা সঠিক কথা বলে, তারা এটাই বলবে যে ছাত্রলীগ করার অপরাধে তারা যেমন অপরাধী, যারা ছাত্রলীগের সাথে রাজনীতি করছে এত বছর, তারাও সেম সমান অপরাধী। তাদেরকে কেন বিচারের আওতায় আনা হবে না? আমি তো ভাবি যে সার্জিসকেও আপনার বিচারের আওতায় আনতে হবে। সেও তো ছাত্রলীগ করতো, সে আগেই প্রমাণগুলো ইয়া করুক। সেই থেকে এখন পর্যন্ত ভারতে অতিথি হিসেবে আছেন, রাজনৈতিক আশ্রয় পেয়েছেন বা এরকমটা কিছু জানা যায় না। ভারতের একজন সম্মানিত অতিথি এবং ভিভিআইপি অতিথি হিসেবে আছেন, কারণ তিনি কড়া নিরাপত্তা বলয়ে যে আছেন তাতে কোনো সন্দেহ নেই। ভারতের সর্বোচ্চ নিরাপত্তা জেড ক্যাটাগরিকে বলা হয় সর্বোচ্চ নিরাপত্তা, তিনি হয়তো জেড ক্যাটাগরির নিরাপত্তাতেই আছেন। কারণ তিনি এই যে 7টি মাস হয়ে গেছে, তিনি ভারতের আসলে কোথায় আছেন, কোন শহরে আছেন, এমনকি দিল্লিতেই কি আদৌ আছেন, নাকি কলকাতায় আছেন, নাকি অন্য কোনো শহরে আছেন, এটি কিন্তু ভারত সরকার এখন পর্যন্ত কঠোর গোপনীয়তার সাথে বজায় রাখতে পেরেছে। এটি ভারত সরকারের একটি বিশাল সাফল্য। তবে শেখ হাসিনা অবরুদ্ধ নয়, অনেকটা উন্মুক্ত। এটি পরিষ্কার এভাবেই বোঝা যায় যে শেখ হাসিনা এক প্রকার অনলাইনে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। অনলাইনে প্রায় তিনি বাংলাদেশে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন, অনেক সময় নির্দেশনা দিতেও দেখা যাচ্ছে। এমনকি তিনি দৃঢ়তার সাথে, জোরের সাথে বলছেন যে আমি দেশে ফিরব এবং দেশে ফিরে অপরাধীদের বিচার করব। যে সমস্ত অপরাধী বাংলাদেশে অপরাধ করছে, এই যে একটি সরকার, এই সরকারকে দোষারোপ করছেন, দখলদার সরকার বলছেন এবং এদের বিচার করবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন। সেই জায়গা থেকে শেখ হাসিনা অনেকটাই মুক্ত কর্মকাণ্ড করতে পারছেন। তবে নিরাপত্তার কঠিন চাদরে আবৃত শেখ হাসিনা, এবং যেটি জানা যাচ্ছে বা যেটি জানা যায় যে শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের যদি কেউ সাক্ষাৎ করেন, সেটি একদম চূড়ান্ত পর্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কিংবা পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বা এই লেভেলের, নিচের লেভেলের কেউ যোগাযোগ করতে পারেন না। অর্থাৎ একটি দেশের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ যত সহজলভ্য যেমনটা নয়, ঠিক তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক, আবার সাবেক না বললেও চলে এই অর্থে, কারণ তিনি রিজাইন দিয়ে যাননি, পদত্যাগ করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎটিও কিন্তু তেমনটা। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে নিয়ে আসলে ভারত কি করবে? শেখ হাসিনা কি অন্য কোনো তৃতীয় কোনো দেশে যাবেন?
না, সেটিও মনে হচ্ছে না। তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় নেই, অতিথি হিসেবে আছেন, এবং এটি মনে হচ্ছে যে আজকে 7 মাস পরে এসেও এটি পরিষ্কার যে তিনি ভারতেই থাকছেন। এর আগেও তিনি ভারতে দীর্ঘ সময় ছিলেন, 1975 থেকে 1981 সাল 6 বছর ভারতে ছিলেন। এবং ভারতে শুধু শেখ হাসিনা নয়, পৃথিবীর বিভিন্ন দেশের এমন নেতাদের থাকবার নজির আছে। এই মুহূর্তেও তিব্বতের নেতা দালাই লামা ভারতে আছেন। সেই বিচারে শেখ হাসিনা যে ভারতে থাকবেন এটি পরিষ্কার, এবং অন্য কোথাও, পৃথিবীর অন্য কোথাও তার হয়তো যাবার সুযোগও আছে। সুযোগ থাকলেও শেখ হাসিনা মনে করছেন ভারতই তার সবচাইতে নিরাপদ স্থান, কিংবা ভারত সরকারও মনে করছে যে আমরা শেখ হাসিনাকে সম্মানিত অতিথি হিসেবে ভারতেই রাখব। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনাকে কি ভারত বিশেষভাবে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে বসিয়ে দেবেন? এমনটা কি ঘটতে পারে? এটি খানিকটা, অনেকে বলে থাকেন যে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, ভারতের সহযোগিতায় শেখ হাসিনা ফিরবেন, কিংবা অন্য কারো সহযোগিতায় শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন। এটি আসলে অনেক দূরবর্তী কথা, এটি ভাষা কথা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, কিন্তু তিনি যে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এটি কিন্তু দুরাশা খানিকটা। কারণ বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী একটি বিশাল জনগোষ্ঠী আছে, শেখ হাসিনার প্রতি ক্ষুব্ধতা আছে, শেখ হাসিনার 16 বছরের শাসনের উপরে একটা ক্ষুব্ধতাপূর্ণ একটি জনতা আছে। স্বাভাবিকভাবে যদি শেখ হাসিনাকে জোর করে ভারত বা কেউ পুশ ইন করতে চায় বাংলাদেশে, তাহলে সেই পরিণতিটাও কিন্তু ভালো হবে না। শেখ হাসিনাকে আপনারা ইতিমধ্যে সব ভিডিওটা দেখেছেন, ভিডিও দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে করে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই